নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। রাজ্য দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে শুরু করছি সেরা 10। শুরুতেই নজর রাখবো বাংলার বাছাই করা খবরগুলির দিকে। কোভিড আবহে 4 পুর নিগমের ভোটের ভাগ্য মঙ্গলবারও ঝুলে রইল। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগরের কোভিড পরিস্থিতি কি জানতে চাইলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে 4 পুর নিগমে কতজন আক্রান্ত, কতগুলি কন্টেনমেন্ট জোন, কোভিড পরিস্থিতিতে আদৌ ভোট সম্ভব কিনা তাও জানতে চাইল হাইকোর্ট। এই সব প্রশ্নের উত্তর বিস্তারিত জানাতে হবে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই ভোট সংক্রান্ত মামলার সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী 13ই জানুয়ারি। 4 পুর নিগমের ভোট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। প্রচারের সময় তারস্বরে মাইক বাজানো যাবে না বলে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে। এছাড়া প্রচারে প্লাস্টিক ব্যানার, ফেস্টুনে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। করোনা বিধি না মানলে কড়া পদক্ষেপেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিধি না মানার অভিযোগে এক প্রার্থীকে শোকজ করেছে রাজ্য নির্বাচন কমিশন। গঙ্গাসাগর মেলা নিয়ে আগের 3 সদস্যের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2 সদস্যের নতুন কমিটিতে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কমিটিতে সমাপ্তি চট্টোপাধ্যায় নেতৃত্বে থাকবেন লিগ অথরিটির আরেক সদস্য। পুরনো কমিটি বাতিল হওয়ায় বাদ পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত জানিয়েছে, সাগর মেলায় সব পুণ্যার্থীদের প্রবেশে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। দেখাতে হবে 2টি টিকা গ্রহণের শংসাপত্র। রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে মেলায় প্রবেশের অনুমতি। আদালত জানিয়েছে, গোটা সাগরদ্বীপকে নোটিফাইড এরিয়া হিসেবে ঘোষণা করতে হবে। গত 7ই জানুয়ারি আদালত সাগর মেলা নিয়ে যে রায় দিয়েছিল তা পুরোপুরিভাবে পালন করা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব থাকবে রাজ্যের মুখ্য সচিবের ওপর। স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন সিদ্ধার্থ মজুমদার। আগামী বৃহস্পতিবার তিনি দায়িত্ব নিতে পারেন। অধ্যাপনা ছাড়াও কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি শুভশঙ্কর সরকারের স্থলাভিষিক্ত হবেন। এর আগে শুভশঙ্কর সরকারকে এসএসসির পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আসানসোল পুরসভা এলাকায় কোভিড বিধি না মেনে পুরভোটের প্রচার করতে গিয়ে বাধা পেলেন দিলীপ ঘোষ। আসানসোল পুর এলাকার বরাকর রামনগর অঞ্চলের বেশ কিছু ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন দিলীপ ঘোষ। তার সঙ্গে যারা ছিলেন তাদের সংখ্যাটা নির্বাচন কমিশনের কোভিড বিধি লঙ্ঘন করছিল। সেই অভিযোগে দিলীপের পথ আটকায় পুলিশ। তবে দিলীপ ঘোষের দাবি, কোভিড বিধি মেনেই প্রচার করছেন তারা। তৃণমূল নেতাদের প্রচারে বাধা দিতে না পেরেই পুলিশকে দিয়ে বাধা দেওয়া হচ্ছে। প্রচারে বাধা পাওয়ায় এদিন রীতিমতো রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সামিল হন দিলীপ ঘোষ ও তার সঙ্গী সাথীরা। জয়দেব মেলার ছাড়পত্র দিল প্রশাসন, তবে করোনা বিধি মেনেই করতে হবে মেলা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক, পুলিশ আধিকারিক ও মহকুমা শাসকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে করোনার জেরে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন, কিন্তু করোনা বিধি মেনে পূর্ণ স্নান হবে বলে জানানো হয়েছিল। কিন্তু এবার জয়দেব কেন্দ্রী মেলা হবে বলে জানিয়ে দিল প্রশাসন। কোনোভাবেই বেশি জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট পরিধিতে মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলবে প্রশাসনের নজরদারিও। করোনায় আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিভিন্ন লক্ষণ দেখা দেওয়ায় সোমবার তিনি নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই নিভৃত বাসে রয়েছেন তিনি। সাহিত্যিক স্থিতিশীলই রয়েছেন। ক্লান্তি, স্বাধীনতার মতো কিছু উপসর্গ রয়েছে। চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তার পরিবার। তবে কিংবদন্তি লেখকের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। শহর কলকাতায় মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন মোট 5,821 জন। এর মধ্যে 4,932 জন উপসর্গহীন, 879 জনের উপসর্গ রয়েছে, জানলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আক্রান্তদের মধ্যে 116 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। বাইরে থেকে আসা মানুষজনের মধ্যে 2,809 জন করোনায় সংক্রমিত বলে ফিরহাদ জানান। শহরে নতুন 23টি কন্টেনমেন্ট জোন করা হয়েছে বলেও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে সংক্রমণ রুখতে পুলিশের ভূমিকারও প্রশংসা করেন ফিরহাদ হাকিম। আগামী 3 সপ্তাহের মধ্যে কলকাতায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশ্বাস দেন। আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সন্ধ্যাতেই শুরু হলো বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিল হাওয়াও। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয় বলে খবর। বাংলায় শীতের পথে কাঁটা হয়েছিল ঘূর্ণাবর্ত। বৃষ্টি হওয়ায় সেই বাধা কাটিয়ে ফের শীত স্বমহিমায় ফিরবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ফের সুন্দরবনের গোসাবা ব্লকের বালি আমলা মেথি এলাকায় বাঘের হানা। সোমবার রাতে বিদ্যার জঙ্গল থেকে পূর্ণবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগার ওই এলাকায় ঢুকে পড়ে। এলাকারই হাবুল দাসের বাড়ি থেকে একটি গরু ও 3টে ছাগল মারে বাঘটি। তারপর লোকালয় ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘটি। ইতিমধ্যেই বাঘের সন্ধানে তল্লাশি শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। বাঘের দেখা না পেলেও জঙ্গলে বাঘের অস্তিত্ব টের পেয়েছেন তারা। জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। কুয়াশার কারণে বাঘের তল্লাশির কাজ খানিকটা ব্যাহত হচ্ছে। দেশের বাছাই করা খবর নিয়ে ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো দেশের বাছাই করা খবরগুলির দিকে। গোয়ার রাজনীতিতে নয়া সমীকরণ। বিজেপিকে হারাতে বিরোধী ঐক্যের ওপর জোর দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এ ব্যাপারে তিনি যে উদ্যোগ নিতে চলেছেন তারও ইঙ্গিত দিলেন এনসিপি সুপ্রিমো। জোটের ব্যাপারে কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে কথা হবে বলেও জানান তিনি। ঘোষিত হয়েছে গোয়ার বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট। এই পরিস্থিতিতে গোয়ায় কংগ্রেস তৃণমূল জোট হলে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সমাজবাদী পার্টিও নয়, বিজেপিও নয়। আগামী বিধানসভা ভোটের পর উত্তরপ্রদেশে সরকার গড়বে বহুজন সমাজ পার্টি। চাঞ্চল্যকর দাবি বহুজন সমাজবাদী পার্টির সাংসদ সতীশ চন্দ্র মিশ্রর। দেশে 5 রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরই চলছে প্রস্তুতি পর্ব। তার মাঝে সতীশ মিশ্রর এই মন্তব্যে চড়ছে পারদ। তিনি আরও বলেছেন, তিনি ও মায়াবতী এই বিধানসভা ভোটে প্রার্থী হবেন না এবং সমাজবাদী পার্টি যদি 400 আসনে প্রার্থী দিতে না পারে তাহলে জয়ী হওয়ার প্রশ্নই আসে না। অন্যদিকে সমাজবাদী পার্টি এবং বিজেপির এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে তাদের জেতার কোনো আশাই নেই। বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেল বিজেপি। মঙ্গলবার সমাজবাদী পার্টিতে যোগ দিলেন যোগী মন্ত্রিসভার মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। যোগী সরকারের বিরুদ্ধে আনলেন দলিতদের অবহেলার অভিযোগ। সূত্রের খবর, স্বামী প্রসাদের সঙ্গে আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক দল ছাড়তে পারেন। 2017 সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন স্বামী প্রসাদ। মৌর্যের মেয়ে বর্তমানে বিজেপির সাংসদ। সেই তিমিরেই গেরুয়া শিবির। হিন্দুত্ববাদীতেই আস্থা বিজেপির। 2.5 লক্ষ কোটি টাকার দেনা, তারই মধ্যে 2000 কোটি টাকা ব্যয় করে মূর্তি বসানোর পরিকল্পনা বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। ধর্মগুরু তথা দার্শনিক আদি শঙ্করাচার্যের 108 ফুট উঁচু মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছে শিবরাজ সিং চৌহানের সরকার। সেই সঙ্গে একটি আন্তর্জাতিক মানের মিউজিয়ামও গড়ে তোলা হবে। বিভিন্ন ধাতু দিয়ে তৈরি হবে আদি শঙ্করাচার্যের মূর্তিটি। নাম রাখা হবে স্ট্যাচু অফ ওয়াননেস। 54 ফুট উঁচু মঞ্চের উপর বসানো হবে মূর্তিটিকে। মান্ধাতা পাহাড়ের 7.5 হেক্টর জমির ওপরে মূর্তি ও শঙ্কর মিউজিয়ামটি স্থাপন করা হতে চলেছে। যদিও মধ্যপ্রদেশ সরকারের এমন উদ্যোগে সরব হয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ বলেছেন, এই প্রকল্পে গুরুত্ব দিচ্ছি না। বর্তমানে মধ্যপ্রদেশ সরকারের কাঁধে ঝুলছে ঋণের বোঝা। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে বাজেটের বরাদ্দের চেয়ে ঋণের পরিমাণ বেশি। মঙ্গলবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটারে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সত্যিকারের গণতন্ত্র ও স্বাধীনতা কোনোদিন হিংসা ও অসত্য দিয়ে পাওয়া যায় না। লাল বাহাদুর শাস্ত্রীর ওই উদ্ধৃতিকে তুলে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাহুল। 1966-এর 11 জানুয়ারি মৃত্যু হয় লাল বাহাদুর শাস্ত্রীর। সততা ও মানবিকতার প্রতীক লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। 1964 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাস্ত্রী। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু হওয়ার পর প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তার মাত্র 2 বছরের মধ্যেই রাশিয়ার তাসখান্দে চুক্তি সই করার সময় মৃত্যু হয় শাস্ত্রীর। আজও রহস্য তার মৃত্যু। দেশের বর্তমান প্রেক্ষাপটে তথা বিজেপির শাসনকালে তার মতো এক মানুষের উদ্ধৃতি তুলে রাহুলের শ্রদ্ধা জ্ঞাপন নিঃসন্দেহে ইঙ্গিতবহ মনে করছেন অনেকেই। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। সত্যই করোনায় আক্রান্ত হয়েছেন দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। স্বল্প উপসর্গ নিয়ে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী। চিকিৎসকেরা আইসিইউতে রেখেছেন লতা মঙ্গেশকরকে। করোনার উপসর্গ না থাকলেও শিল্পীর বয়সের কথা মাথায় রেখেই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন শিল্পীর ভাইজি রচনা শাহ। সঙ্গীত শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন গোটা বিশ্বের লতা ভক্তরা। প্রিয় শিল্পীর দ্রুত
দেশে কিছুটা কমলো করোনার দৈনিক সংক্রমণ। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 1,68,063 জন, যা গতকাল সোমবারের তুলনায় 6.4% কম। সোমবার 1,79,723 জন সংক্রমণ নিয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 2 লক্ষের দোরগোড়ায়। দেশ জুড়ে একদিনে করোনায় বলি হয়েছেন 277 জন। দৈনিক পজিটিভিটি রেট কিছুটা কমে নেমেছে 10.64%। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 8,21,446। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,58,75,790 জনে। মোট মৃত্যু হয়েছে 4,84,213 জনের। গত 24 ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 69,959 জন। সুস্থতার হার 96.36%। উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। দেশে মোট আক্রান্তের সংখ্যা 4,461 জন। নতুন করে আক্রান্ত 428 জন। দিল্লিতে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। সংক্রমণ রুখতে আরও বড় সিদ্ধান্ত নিল রাজধানী দিল্লি। সংক্রমণের হ্রাস টানতে বন্ধ করে দেওয়া হলো সব সরকারি অফিস। চালু হলো ওয়ার্ক ফ্রম হোম। 50% কর্মী নিয়ে অফিস চালু রাখার নির্দেশিকা আগেই জারি করেছিল কেজরিওয়াল সরকার। তবে সংক্রমণের বাড়বাড়ন্ত দেখে এবার আরও এক ধাপ এগোলো রাজধানী প্রশাসন। এবার পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো বেসরকারি অফিস। কেবলমাত্র জরুরি ভিত্তিক অফিসগুলি খোলা থাকবে। তবে শুধু অফিস নয়, বন্ধ করে দেওয়া হয়েছে রেস্তোরাঁ, বার। রেস্তোরাঁ থেকে শুধুমাত্র ফোন কিংবা অনলাইন খাবার অর্ডার করা যাবে। দিল্লি বিপর্যয় মোকাবিলা বিভাগ এই নতুন নির্দেশিকা জারি করেছে। কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় এলএনজেপি হাসপাতাল পরিদর্শন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে মুম্বাই পুলিশেও থাবা বসিয়েছে করোনা। 120 জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। অ্যাক্টিভ রোগী 643। গত 24 ঘন্টায় একজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে নতুন গাইডলাইন জারি করল কেন্দ্র। সোমবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ নতুন নির্দেশিকা জারি করেছে। উপসর্গ রয়েছে এমন রোগীদের যদি 3 দিন জ্বর না আসে, তাহলে 7 দিনে নিভৃতবাস শেষ করা যাবে। উপসর্গহীনদের জন্য 7 দিন বিচ্ছিন্ন বাস। কখন পরীক্ষা করালে ঠিক হবে, কখন পরীক্ষা করানোর দরকার নেই, কোন রোগী ঝুঁকিপূর্ণ সে বিষয়েও নির্দেশিকায় জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ রোগীর সংস্পর্শে এলে অবশ্যই পরীক্ষা করানো জরুরি। কিন্তু কোন রোগী ঝুঁকিপূর্ণ এ নিয়ে মানুষের মনে বেশ সংশয় রয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে মধুমেহ, হাইপারটেনশন, ফুসফুস, কিডনির রোগ রয়েছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তি কোভিডে আক্রান্ত হলে তাকেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হবে। জ্বর, সর্দি, কাশি, গলা খুসখুস, স্বাদ গন্ধ চলে যাওয়া, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলেই কোভিড পরীক্ষা করানো জরুরি। কাশ্মীরের জোজিলা পাসে ধস। মঙ্গলবার দুপুরের দিকে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ে বরফের চাঙর। মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার রঙ্গমোরের কাছে জোজিলা পাসে এই তুষার ধস নেমে আসে। যদিও এই তুষার ধসে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আবহাওয়া দপ্তরের তরফে আগে থেকেই এই তুষার ধসের সতর্কতা জারি হয়েছিল। তুষারপাতের ঘটনা কাশ্মীরে নতুন নয়। শীতের মরশুমে প্রায়ই হয়ে থাকে এই ধরনের তুষার ধস। তবে এবার কোনো প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তিতে প্রশাসন। বিদেশের খবর নিয়ে ফিরছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। দেখে নেব বিদেশের বাছাই করা খবরগুলি। কাজাকস্তানের পাশে এবার চীন সরকার বিরোধী বিক্ষোভে সেখানে 150-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত 10,000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সাম্প্রতিক এই অস্থিরতার তীব্র সমালোচনা করেছে চীন। জিনপিং জানিয়েছেন কাজাকস্তানের প্রতিবেশী দেশ হিসেবে যে কোনো ধরনের সাহায্য করবে চীন। কাজাকস্তানের সঙ্গে 1000 মাইলেরও বেশি বিস্তৃত সীমান্ত এলাকা রয়েছে চীনের। তাছাড়া চীনে 2 লাখেরও বেশি কাজাক বংশোদ্ভূত মানুষ বাস করেন। প্রয়াত হয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার মৃত্যুর খবর। সম্প্রতি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত মাসে তাকে ইতালির একটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন বন্ধ থাকে তার প্রশাসনিক কাজকর্ম। মঙ্গলবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। শোকের ছায়া রাজনৈতিক মহলে। শুকরের হৃৎপিণ্ডে ছন্দ পেল মানুষের জীবন। আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকরা মানুষের শরীরে সফলভাবে জিন পরিবর্তিত শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের কাজটি করেছেন। বিশ্বে প্রথম এই ধরনের সফল অস্ত্রোপচারে চিকিৎসা বিজ্ঞানে নয়া নজির গড়ল মেরিল্যান্ড। 57 বছর বয়সী ডেভিড বেনেট দাঁড়িয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরাও জানিয়েছিলেন হয় বাঁচবেন নয় মরবেন, আর কোনো পথ নেই। তাই নিজের শরীরে জিন পরিবর্তিত শুকরের হৃৎপিণ্ড বসানোর অনুমতি দিয়েছিলেন বেনেট। প্রায় 7 ঘন্টা জটিল অস্ত্রোপচারের পর কেটে গিয়েছে 3 দিন।
সুস্থই আছেন বেনেট। এই অস্ত্রোপচারের সাফল্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সেদেশের চিকিৎসকেরা। তাঁদের মতে দীর্ঘদিনের গবেষণার এই সাফল্য মানুষের জীবন বদলে দেবে। এক সপ্তাহের ব্যবধানে ফের মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। কয়েকদিন আগেই হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছিল পিয়ংইয়ং। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা খবরের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেছেন, মনে হচ্ছে পিয়ংইয়ং নতুন করে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। গত সপ্তাহের মিসাইল পরীক্ষা নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্কে বৈঠক বসেছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এই আবহেই উত্তর কোরিয়ার দ্বিতীয় মিসাইল পরীক্ষায় উদ্বেগ বাড়ছে। ফের শক্তি প্রদর্শনের রাস্তায় নামল তালিবান। আফগানিস্তানের ইরান সীমান্তের কাছে হেরাত শহরে কুচকাওয়াজ তালিবানদের। তাদের কুচকাওয়াজে মার্কিন সেনাদের ছেড়ে যাওয়া অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। তালিবান মুখপাত্র হিকামতুল্লাহ বলেন, আফগানিস্তান দখল করার পরিকল্পনা না থাকলেও প্রতিবেশী দেশগুলি বিপদমুক্ত, অযথা কোনো দেশে হামলা চালাবে না বলে জানিয়েছেন তিনি। গত অগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। মার্কিন সেনা প্রত্যাহারের পর একাধিকবার নিজেদের শক্তি প্রদর্শন করতে দেখা গিয়েছে তালিবানকে। এর আগে কাবুলের রাস্তাতেও আমেরিকা ও রাশিয়ার অত্যাধুনিক অস্ত্র নিয়ে নিজেদের শক্তি জাহির করতে দেখা গিয়েছে তালিবানকে। প্রশাসনকে না জানিয়ে ওয়াকিটকি রাখার অপরাধে 4 বছরের জেল হল মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সুচি। এর সঙ্গে আগের 2 বছর যোগ হলে মোট 6 বছর জেলে থাকতে হবে মায়ানমারের নেত্রীকে। জানা গেছে, বাড়ি তল্লাশির সময় সেনা ওয়াকিটকি উদ্ধার করে। সেটি আমদানি করার জন্য সুচি কেন সরকারি অনুমতি নেয়নি আনা হয়েছে সেই অভিযোগ। ওয়াকিটকির সঙ্গে একটি বাতিল সিগন্যাল জামারও মিলেছে বলে খবর। কোভিড শূন্য করার লক্ষ্যে চীন জারি করা হয়েছে একাধিক কড়া বিধিনিষেধ। কড়া লকডাউনের পাশাপাশি চীনে প্রবেশের ক্ষেত্রে একাধিক নিয়ম জারি করেছে সেদেশের প্রশাসন। স্থানীয়দের গৃহবন্দী থাকার নির্দেশ প্রশাসনের। ইতিমধ্যে 5 মিলিয়ন বাসিন্দা গৃহবন্দী রয়েছেন। অতি সংক্রামক ওমিক্রন সংক্রমণ বিশ্ব জুড়ে বেড়েই চলেছে। সেই আবহে কোভিড শূন্য করার লক্ষ্যে এই সিদ্ধান্ত চীন প্রশাসনের। সোমবারই জারি হয়েছে এই নির্দেশিকা। সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া বাজারহাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড চলছে জোর কদমে। অ্যানিয়াংয়ে মঙ্গলবার নতুন করে 58 জন সংক্রমিত হয়েছেন, তবে তা ওমিক্রন কিনা জানা যায়নি। প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে বেজিংয়ে শীতকালীন অলিম্পিক হতে চলেছে, তাই কড়া নজরদারিতে কোনো কার্পণ্য করছে না প্রশাসন। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর ইউগান্ডায় খুলছে স্কুল। খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিকে। তবে এখনও বন্ধ রয়েছে প্রাক প্রাথমিক স্তরের স্কুলগুলি। ইউগান্ডার শিক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় দেশের প্রায় 1.5 কোটি পড়ুয়ার পড়াশোনা ব্যাহত হচ্ছিল। অন্যদিকে দীর্ঘদিন পর স্কুল খোলা স্কুল ছুটির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। করোনা সংক্রমণের পর থেকে একাধিক কঠোর বিধিনিষেধের কারণে সংক্রমণের সংখ্যা কম ইউগান্ডায়। এখনো পর্যন্ত সেদেশের আক্রান্ত সংখ্যা 1,53,000। মৃত্যু হয়েছে 3,300 জনের। তবে সংক্রমণ কম হলেও বেকারত্ব ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে দেশটি। জাপানের টোকিও শহরে পালিত হলো ধর্মীয় উৎসব শিন্তো। টোকিওর টেপ্পোজু ইনারি মন্দিরে বরফের জলে স্নান করেন বহু পুণ্যার্থী। আত্মার শুদ্ধি এবং মহামারীর হাত থেকে মুক্তি পাওয়াই ছিল এবারের মূল উদ্দেশ্য। 1995 সাল থেকে প্রতি বছর জানুয়ারি মাসের 2য় রবিবার জাপানে বার্ষিক এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামান্য একটু ওয়ার্ম আপ করেই 7 ডিগ্রি সেলসিয়াসের বরফ ঠান্ডা জলে নেমে পড়েন পুণ্যার্থীরা। প্রকৃতি যেন বেজায় ক্ষিপ্ত আমেরিকার ওপর। একদিকে বৃষ্টি, অন্যদিকে জোড়া টর্নেডোর জের। বিপর্যস্ত আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের কয়েকটি শহর। টর্নেডোর আঘাতে মুহূর্তের মধ্যে লণ্ঠভণ্ড হয়ে যায় হিউস্টন, লিবার্টি এবং হ্যারিস শহর। হাওয়ার গতিবেগ বেশি থাকায় গাছগুলো উপড়ে রাস্তার উপর পড়ে যায়, ফলে চরম দুর্ভোগে বহু মানুষ। এই টর্নেডোর জেরে যেমন বহু মানুষ ঘরবন্দি, যোগাযোগ ব্যবস্থা কার্যত ব্যাহত। গাছগুলো রাস্তার উপর উপড়ে পড়ায় যান চলাচলও বন্ধ রয়েছে। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।